এবার আমাদের ব্যবসা তেমন ভালো হলো না, বলো? হ্যাঁ গো, কে জানতো এবার বেগুনের চাহিদা বাজারে এমন থাকবে। এমন জানলে আমি কখনোই বেগুনের চাষ করতাম না গো। ইস, কত টাকা যে লোকসান হয়ে গেল। অন্য কিছু চাষাবাদ করলেও তো ভালো হতো। তা তো অবশ্যই হতো। কার পরামর্শ নিয়ে যে বেগুন চাষ করতে গেলাম, এখন কতগুলো টাকা গচ্চা গেল আমার। কি আর করবে, বেগুন তো আর কেউ খাচ্ছে না। এবার বেগুনগুলো তো পচে যাচ্ছে। বেগুনগুলো পচে যাওয়ার আগে কিছু একটা ব্যবস্থা করতে হবে, বুঝলে? না হলে পচা বেগুনে পুরো ক্ষেত ভরে যাবে। কিন্তু এতগুলো বেগুন, বেগুন গাছ, এগুলো তুমি একা কিভাবে সরাবে? তাও তো বুঝতে পারছি না। এগুলো সরাতে গেলেও একজন কাজের লোক দরকার, তাকে আবার পয়সাও দিতে হবে। তার চেয়ে বরং একটা কাজ করো, বেগুন গাছগুলো তুলে আমাদের জমির বাইরে ফেলে দিয়ে চলো। পাগল হয়েছো তুমি? আমাদের জমির পাশে দেবাশিস বাবুর জমি, দেখতে পেলে একদম গ্রাম ছাড়া করবে। আরে, এক পাশে দেবাশিস বাবুর জমি, অন্য পাশে তো নেই। আমরা অন্য পাশে ফেলবো। অন্য পাশে তো বুড়ির বাড়ি, বুড়ির বাড়িতে ফেলবো নাকি? অবশ্যই, প্রয়োজনে আমরা তাই করব। পুরী তো আমাদেরকে কিছু বলতেও পারবে না। কিন্তু এটা করা কি উচিত হবে? বুড়ি নিজেও তো পরিষ্কার করতে পারবে না। বুড়ি নিজের বাড়িতে কতক্ষণ থাকে বলো তো? সারাদিন তো গ্রামে গ্রামে ভিক্ষে করে বেড়ায়, এছাড়া আর কোনো উপায়ও নেই। ঠিক আছে, তাহলে আমরা আজকে রাতের মধ্যেই জমি থেকে সমস্ত বেগুন আর গাছ তুলে বুড়ির বাড়িতে ফেলে দেব। হায় হায় রে, আমার বাড়ির এ কি দশা হলো গো! আমার বাড়ির এই অবস্থা কে করেছে শুনি? এই মিথিলা, বেরিয়ে আয়। কি হলো? এভাবে চেঁচামেচি করে ঘুম ভাঙালে কেন? তুমি জানো না আমরা এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠি না? হ্যাঁ, সারাদিন রাত ধরে মানুষের ক্ষতি করলে সকালে ঘুম না ভাঙারই কথা। আমার বাড়ির এই হাল তোরা করেছিস, তাই না? আমরা আবার কখন তোমার বাড়ির এই হাল করলাম? আমরা তো তোমার বাড়িতে যাইনি। একদম মিথ্যে কথা বলবি না। এই গ্রামের সবাই জানে তোরা বেগুন চাষ করেছিস, আর আমার বাড়ির পাশে তোর বাড়ি। আশ্চর্য, আমাদের বাড়ির পাশে তোমার বাড়ি বলে কি আমরা পেরেছি? তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? প্রমাণের কোনো প্রয়োজন নেই, এটা স্বাভাবিক ব্যাপার, সবাই বুঝতে পারবে। আরে বুড়ি, যাও তো, যাও তো, তুমি তোমার কাজে যাও তো। এসব আলতু ফালতু বিষয়ে আমরা কথা বলতে আগ্রহী নই। আমার এই পৃথিবীতে কেউ নেই বলে আমায় অসহায় ভেবেছিস, তাই তোরা আমার সাথে এমন অন্যায় করার সাহস পেয়েছিস। হ্যাঁ, যাও, আমরা অন্যায় করেছি, তোমার যা খুশি তুমি করো গিয়ে, যাও যাও। ভগবান তোদের ভালো করবে না দেখিস, আমি তোদের অভিশাপ দিলাম। ভগবানের আর খেয়ে দেয়ে কাজ নেই যে তোমার অভিশাপ নিয়ে কাজ করতে বসে যাবে। ভগবানকে ভগবানের কাজ করতে দাও, যাও তো। তোরা আমার সাথে এই অন্যায় করলি তো? বুড়ি, বারবার আমাদের নাম নিচ্ছ কেন? আমরা তো বলেছি আমরা এমন কিছু করিনি। তারপরেও যদি তুমি বলো আমরা করেছি, তাহলে প্রমাণ দাও, দাও প্রমাণ। আমাকে প্রমাণ দিতে হবে না, তোরা অন্যায় করেছিস, অন্যায়ের শাস্তি একদিন ঠিক পাবি। মনে রাখবি, মানুষের ক্ষতি করে কখনো ভালো থাকা যায় না। কি হলো বুড়ি, আজকে এত দেরি করে আমাদের বাড়িতে এলে যে? প্রতিদিন তো এমন দেরি হয় না তোমার। কি করব বাবু, মানুষ তো আমাকে মানুষ বলে মনে করে না, সবই কপাল।
কি হলো, তোমাকে আজকে এমন দেখাচ্ছে কেন? আবার কেমন রহস্যের কথা বলছো তুমি? আর রহস্য, আমরা নিজেরাই তো একটা রহস্য। বাদ দিন, আমাকে ভিক্ষা দিন, চলে যাচ্ছি আমি। ভিক্ষা তোমাকে দেবই, তবে কি হয়েছে সেটা আগে বলো আমাকে। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার পুরো বাড়ি পচা বেগুনে ভরে আছে। পচা বেগুন? কেন, তুমি আবার এবার বেগুনের চাষ করেছিলে নাকি? কই, আমি তো শুনিনি কিছু। খেতে পাই না আবার বেগুন চাষ করব? ভিক্ষে করে যে দুটো টাকা পাই, তাতেও সংসার চলে না। তাহলে পচা বেগুন কোথা থেকে এলো তোমার বাড়িতে? আপনি তো জানেন বাবু, এবার সিধু অনেক বেগুন চাষ করেছিল, তবে তার ব্যবসা তেমন ভালো হয়নি। হ্যাঁ, সে কথা তো আমরা সবাই জানি গ্রামের। আর সিধুর বাড়ির পাশেই আমার বাড়ি, তাহলে আপনি অবশ্যই বুঝতে পারছেন আমার বাড়িতে পচা বেগুন কোত্থেকে এলো। তার মানে তোমার বাড়িতে পচা বেগুন সেই সিধু ফেলেছে, তাই তো? একদম তাই, যদিও আমি সকালে বলেছিলাম, ওরা অস্বীকার করলো। যদি তুমি বলো তাহলে আমি ওদের একটা বিচারের ব্যবস্থা করতে পারি। না বাবু, আমি কারো ক্ষতি করতে চাই না। তাছাড়া বিচার করার জন্য হলেও তো প্রমাণের প্রয়োজন, আর আমার কাছে কোনো প্রমাণ নেই। তুমি আসলেই ভালো বুড়ি, তবে কেন যে মানুষ তোমাকে দেখতে পারে না সেটা কে জানে। হয়তো আমি ভিক্ষে করে বেড়াই, এই জন্যই মানুষ আমায় দেখতে পারে না। হে মা, আমার বাড়ি তো বেগুন গাছে ভরে গেছে। এই গাছে যদি বেগুন ফলে, তাহলে তো আমার অনেক লাভ হবে। ঘটনাটা কি হলো বলো তো? বুড়ি এমন নাচছে কেন? আহ, দেখতে পাচ্ছ না বুড়ির পুরো বাড়ি বেগুন গাছে ভরে গেছে? তাতে কি হয়েছে? বেগুন গাছে পুরো বাড়ি ভরে গেছে বলে বড্ড নাচানাচি করছে। এদিকে বাজারে বেগুনের চাহিদাই নাই। হ্যাঁ হ্যাঁ, দেখো কয়েকদিন পরে আমাদের মতোই অবস্থা হবে। তাতে আমাদের কি? বুড়ি একটু নেচে রাখুক, পরে মজা টের পাবে। আরে, তোরা উকি দিচ্ছিস কেন? আয় আয়, দেখে যা, তোরা আমার কত বড় উপকার করলি। এত নেচে লাভ নেই বুড়িমা, ভালোভাবেই তো জানো বাজারে বেগুনের চাহিদা কম, তোমার বেগুন কেউ কিনবে না। তোমার বেগুন আমাদেরটার মতোই পচে যাবে, অত লাফিয়ে কোনো লাভ নেই। আরে, বিনা খরচে যদি আমার 2 পয়সা লাভ হয়, সেইটাও তো আমার লাভ, বুঝলি তোরা? আর আমার গাছের বেগুনের ব্যবস্থা কি করতে হবে, সেটা আমি বুঝে নেব। পাকা ব্যবসায়ী হয়ে গেছো দেখছি, আমাদের থেকে ভালো ব্যবসা জানো নাকি? আমরাই কিছু করতে পারলাম না, আর তুমি করবে? সময় আসলেই দেখতে পাবি কে যে কি করতে পারে। তোমাকেও বলছি বুড়ি, সময় থাকতে সাবধান হয়ে যাও, পরে না জানি আবার কান্নাকাটি করতে হয়। কান্নাকাটি আমায় করতে হবে না রে, কান্নাকাটি করবি তোরা আমার ভালো অবস্থা দেখে। হয়েছে হয়েছে, ঢং দেখে আর বাঁচি না। এই চলো তো, চলো তো, এখানে আমাদের সময় শুধু শুধু নষ্ট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ চলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কে দেখবে বুড়ির নাচ, ও একাই নাচুক। কি গো বুড়ি, তোমাকে তো এখন আর দেখাই যায় না। আগে তো প্রতিদিন একবার করে হলেও আমার বাড়িতে যেতে। কি করব বাবু, দেখতেই তো পাচ্ছেন, সারাদিন কাজ করতে করতেই চলে যায়।
তাই বলে আমাদের একদম ভুলে গেলে? আমাদের বুঝি এখন আর প্রয়োজন নেই, তাই না? তেমন কিছু নয় বাবু, সারাদিন রাতে এই কাজগুলো নিয়েই তো থাকতে হয়। তা বেশ, মন দিয়ে গাছের যত্ন নাও। তোমার গাছে তো দেখছি ভালোই বেগুন ফলেছে এবার। বেগুন তো ফলেছে দেবাশিস বাবু, তবে বেগুন নিয়ে আমি বড্ড চিন্তায় আছি। সে কি, বেগুন নিয়ে আবার তোমার কিসের চিন্তা? ভালোই তো হয়েছে। বাজারে তো বেগুনের এখন তেমন কোনো চাহিদা নেই, মনে হচ্ছে সমস্ত বেগুন নষ্ট হয়ে যাবে। ওসব নিয়ে তুমি চিন্তা করো না, আমি আগেই তোমার বেগুনের ব্যবস্থা ভেবে রেখেছি। কি ব্যবস্থা ভেবে রেখেছেন আপনি? সব বেগুন কিনে নেবেন নাকি? আরে না না না, আমি সব বেগুন নিয়ে কি করব? পুরো গ্রামবাসীকে খাওয়ালে ও তোমার বেগুন কমবে না। তাহলে আপনি কি করতে চান এই বেগুনগুলো নিয়ে? দেখো, এই বাজারে বেগুনের চাহিদা নাই থাকতে পারে, তবে শহরে কিন্তু বেগুনের চাহিদা বেশ ভালোই। কিন্তু আমি শহরে কি করে বিক্রি করতে যাব? আমি একা তো এত কিছু সামলাতে পারবো না। তোমাকে শহরে যেতে হবে না, আমি শহরের মানুষ তোমার বাড়িতে নিয়ে আসব। হেমা, কি বলছেন কি এসব? সবকিছুই তো আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। স্বপ্ন এবার সত্যি হতে চলেছে বুড়িমা। আমি নিজ দায়িত্বে তোমার জন্য শহর থেকে লোক নিয়ে আসবো গো, নিজ দায়িত্বে নিয়ে আসবো। তাহলে আমার সব বেগুন বিক্রি হয়ে যাবে তো? একদম সব বিক্রি হয়ে যাবে। তুমি আরো যত্ন নাও, আরো বেগুন ফলাও। ঠিক আছে দেবাশিস বাবু, আপনি তাহলে তাই করুন, আমি একটু ভরসা পেলাম। বাবু শোনো, আজ বুড়ির বাড়িতে দেবাশিস বাবু এসেছিল। এ আর নতুন কি, দেবাশিস বাবু তো প্রায় বুড়ির বাড়ি যাওয়া আসা করে। আরে আসা যাওয়া বড় কথা নয়, বড় কথা হলো দেবাশিস বাবু বুড়িকে সাহায্য করতে চাইছে। সাহায্য? বুড়িকে আবার কোন রকমের সাহায্য করবে গো? আরে দেবাশিস বাবু চাইছে শহর থেকে লোক এনে বুড়ির সমস্ত বেগুন বিক্রি করে দেবে। কি বলছো তুমি? এটা এটা কিভাবে সম্ভব? তুমি কি সত্যি বলছো? হ্যাঁ, আমি সত্যি বলছি, নিজের কানে শুনেছি আমি, আর দেখিওছি। মনে হচ্ছে বুড়ির এবার বেশ ভালোই লাভ হবে। এটা তো কোনোভাবেই হতে দেওয়া যায় না। প্রকৃতপক্ষে এই বেগুন গাছগুলো তো আমাদের, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমাদের। প্রথমে তো আমরাই চাষ করেছি, সেই বেগুন থেকেই তো ওই গাছগুলোর জন্ম হয়েছে। তাহলে হিসাব মতো সমস্ত বেগুন আমাদেরই পাওয়ার কথা, তাই না? অবশ্যই আমাদের পাওয়ার কথা। তুমি এমন একটা ব্যবস্থা করো যেন ওই বেগুনগুলো আমরা আয়ত্ত করতে পারি। তুমি চিন্তা করো না, বুড়ির তো একুলুকুলে কেউ নেই। বুড়ির থেকে বেগুনগুলো ছিনিয়ে নিলেও বুড়ি কিচ্ছুটি করতে পারবে না। না না, তা করা যাবে না। বুড়ির পক্ষে এখন দেবাশিস বাবু আছে, দেবাশিস বাবু জানতে পারলে আমাদের গ্রাম ছাড়া করবে। ও নিয়ে তুমি চিন্তা করো না, আমি যে কোনো একটা ব্যবস্থা ঠিক করে নিচ্ছি। করো, তবে মাথায় রেখো যে কোনো একটা উপায় ওই বেগুনগুলো আমাদের চাই চাই, তাহলে আমরা অনেক লাভ করতে পারবো। ঠিক আছে, আমি কালকে এর একটা ব্যবস্থা করছি। কি হলো কি? তোরা দুজন আমার বাড়িতে এই সকাল সকাল করছিস কি? দেখো বুড়িমা, তোমার তো একুল উকুল তিন কুলে কেউ নেই, তাই আমরা তোমার একটু খোঁজ খবর নিতে এলাম। বাবা গো বাবা, গতকাল অব্দিও তো আমাকে দু চোখে দেখতে পারতিস না, আজ হঠাৎ এত দরদ উঠলে উঠছে কেন? এই কেমন কথা বলছো বুড়িমা? আমরা তো তোমার খবর নিতে এসেছি, তুমিই বলো না, আমরা ছাড়া তোমার আর কে আছে? আমার কাউকে দরকার নেই বাবু, তোরা এখানে কি করতে এসেছিস সেটাই বল। আসলে বুড়িমা,
আমরা সেদিন শয়তানি করে তোমার বাড়িতে পচা বেগুনগুলো ফেলে রেখেছিলাম, সেজন্য আমরা ক্ষমা চাইছি। না না না, ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। তোরা আমার উপকারই করেছিস। আসলে বুড়িমা, সেটা বলতে চাই না। আমরা বলতে চাই, ওই বেগুনগুলো যখন আমরাই ফেলেছি, তাহলে সমস্ত বেগুন গাছগুলো তো আমাদেরই, তাই না? তোদের তোদের আবার কিভাবে হলো? বাড়ি আমার, যত্ন করলাম আমি, আর এখন বলছিস তোদের? কিন্তু এই বেগুনের বীজগুলো তো আমার, তাই না? তোরা বীজগুলো ফেলে দিয়েছিস। এখন সে বীজ থেকে কার ফসল হবে বা না হবে তা জেনে তোর দরকার কি? তাহলে তুমি বলছো তুমি আমাদেরকে এই বেগুন গাছগুলো দেবে না, তাই তো? এটা আবার বলার কি আছে? অবশ্যই আমি তোদের দেব না। কাজটা তুমি ভালো করছো না বুড়িমা? ভালোই ভালোই যদি দিয়ে দিতে তোমার মঙ্গল হতো। আমার মঙ্গল অমঙ্গল নিয়ে তোদের চিন্তা করতে হবে না। আমারটা আমাকে বুঝতে দে। ঠিক আছে, আমিও দেখি তুমি এই বেগুন গাছের বেগুন দিয়ে কিভাবে লাভ করো। আমিও তোকে বলে রাখছি, আমার এই বেগুন গাছের বাড়ি, আমার মৃত্যুর আগ পর্যন্ত এই বেগুন গাছের বাড়ি হয়েই থাকবে। দেবাশিস বাবু, এ আপনি কাকে নিয়ে এসেছেন আমার বাড়ি? বুড়ি, তোমাকে বললাম না শহর থেকে লোক নিয়ে আসবো, নিয়ে এসেছি। তবে এই ছেলেকে তো শহরের বলে মনে হচ্ছে না। এই গ্রামের কোথায় যেন এই ছেলেটাকে আমি দেখেছি। ঠিক ধরেছ বুড়ি, এটা আমাদের গ্রামের ছেলে, তবে পাকা ব্যবসায়ী। আমার বেগুনগুলো নিয়ে এই ছেলেটা ব্যবসা করবে নাকি? আরে না না না, ওর সাথে শহরের লোকদের যোগাযোগ আছে। তারা এই বাবুলের মাধ্যমেই বেগুনগুলো কিনে নেবে তোমার থেকে, বুঝলে? যাক যাক, ভালো, একটু নিশ্চিন্ত হলাম আমি। আপনি কোনো চিন্তা করবেন না বুড়িমা, আপনার সমস্ত বেগুনের দায়িত্ব এখন থেকে আমার। এই বেগুনগুলো আমি শহরে বিক্রি করে দেব। তা বাবা, তুমি তো ভালোভাবেই দেখছো যে আমার কেউ নেই। এই বেগুন বিক্রির টাকা দিয়ে আমায় চলতে হবে। আরে বুড়ি, আমি আছি তো এসব দেখার, এগুলো দায়িত্ব নেওয়ার। আমি কোনোভাবেই তোমাকে ঠকাবো না, বুঝলে? তাহলে আর কি, আপনারা সময় করে এসে বেগুনগুলো তুলে নিয়ে যাবেন না হয়? হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। তবে আগে আমাকে বেগুনগুলো একটু ঘুরে ঘুরে দেখতে হবে। অবশ্যই অবশ্যই, আমার সাথে চলুন। বাহ, আপনার বেগুনগুলো তো দেখছি ভারী চমৎকার। কোন জাতের বেগুন লাগিয়েছেন? আমি তো জানি না বাবা, যদি তোমাদের পছন্দ হয় তাহলে নিয়ে যাবে। ও আচ্ছা, কিন্তু ভালো জাতের বেগুন বলেই তো মনে হচ্ছে। আমার পছন্দ হয়েছে বুড়িমা। তাহলে আমি দুদিন পরে এসে সমস্ত বেগুনগুলো তুলে নিয়ে যাব, কেমন? আচ্ছা ঠিক আছে বাবা। বাবু, আপনি কি ব্যস্ত নাকি? ও সিধু, তুমি? না 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 না, ব্যস্ত না। বলো বলো, কি বলতে এসেছো? আমরা একটা ন্যায্য বিচারের জন্য এসেছিলাম বাবু, যদি আপনি বিচারটা করতেন। অবশ্যই অবশ্যই, বিচার কেন করব না? তা বলো, কার নামে বিচার নিয়ে এসেছো তোমরা? বাবু, আপনি আমাদের পাশের বাড়ির বুড়িকে তো চেনেন, তাই না? হ্যাঁ, বুড়িকে তো আমি চিনি, কিন্তু বুড়ির বিরুদ্ধে তোমাদের কি অভিযোগ? বাবু, গত বছর আমরা বেগুনের চাষ করেছিলাম, তবে আমাদের বেগুনের চাষে তেমন কোনো লাভ হয়নি। এটাও আমি জানি, গ্রামের সবাই এ বিষয়ে জানে, বুঝলে? তো হয়েছে কি বাবু, ওই বাড়িতে যত বেগুন আছে না, আমি সব বুড়ির বাড়িতে রেখেছিলাম। রেখেছিলে মানে? বুড়ির বাড়িতে বদমাশি করে ফেলে এসেছিলে, তাই না?
না না বাবু, এমন কিছু নয়। আমরা বদমাইশি করতে যাব কেন বলুন? তাহলে বেগুনগুলো নিজেদের বাড়িতে না রেখে বুড়ির বাড়িতে কেন রাখতে গেলে? সে কোনোভাবে আর রেখেছিলাম আর কি। এখন সেই বেগুন থেকে চারা বেরিয়ে আরো অনেক বেগুনের ফলন হয়েছে। তাহলে বাবু, ওই বেগুনগুলো তো হিসাব মতো আমরাই পাই, তাই না? পাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। তোমরা অন্যায় করেছো। এখন তো দেখছি তোমাদেরকে শাস্তি দিতে হবে। কড়া শাস্তি দেব। হ্যাঁ, আমরা তো ন্যায্য বিচারের জন্য এসেছিলাম, তাই না? এটা কিন্তু অন্যায় হচ্ছে বাবু। আমি যদি এখন তোমাদের বিচার না করি তাহলে সেটা অন্যায় হবে। একদিন আমি প্রমাণের অভাবে তোমাদের বিচার করতে পারিনি। থাক বাবু, বাবু থাক। আমাদের বেগুনের কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। আমাদেরকে ক্ষমা করে দিন। অন্যের সরলতার সুযোগ নিয়ে তোমরা যে অন্যায় করেছ, তার জন্য তোমাদেরকে কঠিন শাস্তি পেতে হবে। তোমাদের শাস্তি হলো আগামী 6 মাস তোমরা এক ঘরে হয়ে থাকবে। না বাবু, এমনটা করবেন না। এক ঘরে হয়ে কি করে থাকা যায়? আমার কথাই শেষ কথা। তোমরা যেহেতু মানুষের সাথে মিলেমিশে থাকতে পারবে না, তাহলে এটাই উচিত। কিন্তু বাবু, আর কোনো কথা নয়। এখান থেকে চলে যাও, চলে যাও এখান থেকে। বুড়িমা, আপনার বেগুনের কথা শুনে শহরের লোকেরা বেশ খুশি হয়েছে। আপনাকে তারা ন্যায্য দামই দেবে। সবই তোমাদের দয়া বাবা। তোমরা না থাকলে এটা কখনোই সম্ভব হতো না। একদম নয় বুড়িমা, সবই আপনার যত্নের ফল। যে কেউ আপনার মতো যত্ন করে এমন ফসল ফলাতে পারে না। তুমি একটা কাজ করো বুড়ি, এরপর থেকে প্রতি বছর সারা বাড়িতে এমন বেগুনের চাষ করবে, কেমন? আমিও সেটাই ভাবছি। ভিক্ষে করে আর কতদিন? এখন না হয় কাজ বাজ করেই খাই। হ্যাঁ, সুযোগ এখন এসেছে। অবশ্যই পরিশ্রম করবেন। আমরা প্রতি বছর আপনার থেকেই বেগুন কিনে নেব। আর বুড়ি, তোমার চাষাবাদ করতে যত টাকা প্রয়োজন হয় সব আমার কাছ থেকেই নিও, কেমন? আপনারা দয়ার সাগর বাবু। আপনারা এই অসহায় বুড়ির দিকে না তাকাতে আমাকে হয়তো মরতে হতো। এমন কথা বলো না। সবই তোমার যত্নের এবং পরিশ্রমের ফলে হয়েছে গো। ঠিক আছে বুড়িমা, তাহলে আমি এই বেগুনগুলো নিয়ে চলে যাচ্ছি। আবার দেখা হবে। তাহলে সেটাই কথা রইল বুড়ি। এরপর থেকে প্রতি বছর বেগুনের চাষ করবে। এই বাড়ির নাম বুড়ির বাড়ি থেকে বেগুনের বাড়ি হওয়া চাই, কেমন? আপনি কি যে বলেন না দেবাশিস বাবু, তবে আপনার প্রতি আমি কৃতজ্ঞ। আপনি আমার বোন নাম নেবেন বাবু। জানিস, পাশের গ্রামে মেলা বসেছে। তা শুনেছি বুবু, কিন্তু কিসের মেলা? গ্রামের সবাই মিলে মেলা বসিয়েছে। যে যা পারছে তাই বেচা কেনা করছে। যদি আমরাও যেতে পারতাম বুবু। গেলে তো ভালোই হতো, কিন্তু টাকা পাবো কোথায়? বাবাও তো যেতে দেবে না। আরে বলে দেখ না বুবু, টাকা না দিলে আমরা না হয় এমনিতেই ঘুরে আসবো। ঠিক আছে, তাহলে আসুক বাবা, আমরা অপেক্ষা করি। ঠিক আছে বুবু। যা রোদ পড়েছে আজ, এই শীতেও কেমন ঘেমে জবজব হয়ে গেলাম। আমাকে এক গ্লাস জল দে তো, বড্ড তেষ্টা পেয়েছে আমার। এক্ষুনি দিচ্ছি বাবা, তুমি বসো। এই নাও বাবা। দে দে।
শান্তি পেলাম। খাবার কিছু আছে মা? খাবার তো কিছুই নেই বাবা, ঘরে কোনো শাকসবজি নেই রান্না করার মতো। শুধু ভাত রান্না করলে কি আর খেতে পারবে? ওহ, আচ্ছা থাক তাহলে, আমি গিয়ে দেখি সবজি টবজি পাই কিনা। এই বুবু, বাবাকে বল না মেলার কথা। কি বিড়বিড় করছিস? কিছু বলবি নাকি? মানে বাবা, পাশের গ্রামে মেলা বসেছে, আমরা সবাই মিলে একটু দেখতে যেতাম। মেলায় যাবি? কিন্তু মেলায় যেতে তো পয়সা লাগে। হ্যাঁ বাবা। সবজি তো কিনতে পারি না, মেলায় যাওয়ার মতো পয়সা তো আমার কাছে নেই। দাঁড়া, আসছি আমি। এই নে, এর থেকে বেশি পয়সা আমার কাছে নেই। মাটির ব্যাংকে পড়েছিল কয়েন দুটো, মাত্রই মনে পড়লো আমার। তুমি খুব ভালো বাবা, তুমি অনেক ভালো বাবা, তুমি খুব ভালো বাবা। আমার লক্ষ্মী মায়েরা তাড়াতাড়ি ফিরবে কিন্তু। ঠিক আছে বাবা, ঠিক আছে বাবা, ঠিক আছে বাবা। ওদের দেখে রাখবে কিন্তু, মেলায় হারিয়ে যাস না যেন। তুমি এত চিন্তা করো না তো বাবা, আমরা ঠিকভাবে যাব, আবার সময় মতো ফিরে আসবো। বুবু, দুপুর তো গড়িয়ে এলো, এবার চল, সময় মতো রওনা না দিলে ফিরতে পারবো না সন্ধ্যের আগে। হ্যাঁ হ্যাঁ, চল এবার যাই। আহ, কত কিছু বুবু, বুবু দেখ না, কত সুন্দর পুতুল। আরে দেখ না বুবু, কত রকমের সবজি বিক্রি হচ্ছে। আমাদেরও যদি এমন একটা খামার থাকতো। বাবার কত কষ্ট হয়, ঘরে সবজি নেই, ঠিক মতো খাবারও খেতে পারি না। ভাবতো আমরাও যদি নিজেরা এমন সবজি চাষ করতাম তাহলে কেমন হতো। দারুণ আইডিয়া বুবু, তাহলে আমাদের কখনো খাবারের চিন্তা করতে হতো না। হ্যাঁ, যদি বেশি চাষ করতে পারি তাহলে বিক্রিও করতে পারবো। ঠিক বলেছিস, আমাদের উঠোনে তো জায়গা খালি আছে, সেখানে চাষ করলে কেমন হয়? কিন্তু চাষ করা তো এত সহজ না বুবু, তার আগে চাষ শিখতে হবে, বীজ কিনতে হবে। কিছুই সহজ না বুবু, কিন্তু শিখলে ঠিকই পারবো। মেলায় তো দেখেছি অনেক কৃষক সবজি বিক্রি করছে, চল তাদের থেকে কিছু জানতে চেষ্টা করি, তারপর না হয় বীজ কেনা যাবে। কাকু, আপনি নিজে এগুলো চাষ করেছেন? হ্যাঁ মা, নিজের হাতেই চাষ করি। কেন মা? কাকু, আমাদেরও শিখতে হবে। আমরা ভেবেছি আমরাও চাষ করব, কিন্তু কিভাবে চাষ করতে হয়? বেশ ভালো কথা বলেছ। নিজের খাবারের জন্য সবজি চাষ করা অনেক ভালো, বুঝলে? কাকু, বীজ কোথায় পাবো? ওই যে ওই পাশে বিভিন্ন সবজির বীজ বিক্রি করছে। আপনাকে ধন্যবাদ কাকু, কিন্তু আমাদের কাছে তো পয়সা নেই, এই দুটো পয়সায় হবে কি? আগে চল না, অল্প নেব, তারপর সবজি বিক্রি করে বেশি কিনে আবার চাষ করব। ঠিক আছে চল। বাবা, আমরা ঠিক করেছি নিজেদের খাবারের জন্য নিজেরাই সবজি চাষ করব। সত্যি বলছিস? তোরা পারবি তো? পারবই, মেলায় এক কাকু আমাদের বলেছে কিভাবে চাষ করতে হয়। তাছাড়া তুমি তো আসোই বাবা। হ্যাঁ বাবা, আমাদের বাড়িতে খালি জায়গা আছে না। আমার মেয়েরা যে এত বুদ্ধিমান তা তো জানতাম না। আচ্ছা চল, শুরু করা যাক।
বেশ ভালো সবজি হয়েছে রে। হ্যাঁ বাবা, খালি জমি তো রয়েছে, এবার সবজি বিক্রি করে বেশি করে বীজ আনতে হবে। হ্যাঁ, আগামীকাল আমরা হাটে সবজি বিক্রি করতে যাব। ঠিক আছে বাবা। দেখলি তো, আমরা পেরেছি। হ্যাঁ বাবু, এখন আমরা শুধু নিজেদের জন্য নয়, গ্রামের মানুষদের জন্যও সবজি চাষ করতে পারবো। আমাদেরও একটা বড় খামার হবে একদিন। দেখো, আমাদের সবজি কত ভালো হয়েছে, বাবা নিশ্চয়ই খুব খুশি হবে। হ্যাঁ, এবার আমরা বাজারে সবজি বিক্রি করে টাকা আয় করতে পারবো। কিন্তু গত কয়েকদিন ধরেই দেখছি গাছগুলো ঠিকমতো বড় হচ্ছে না। কি বলছিস? গাছগুলো তো ভালোই বড় হচ্ছে। না, কিছু একটা অস্বাভাবিক লাগছে। সেলিম কাকা আবারও এলো? কিছু একটা গড়বড় হচ্ছে। আমরা পরশু গাছগুলো খেয়াল করেছিলাম, কিন্তু এখন কেন এমন হচ্ছে? সেলিম কাকা নিশ্চয়ই কিছু করেছে। হ্যাঁ, হয়তো সেলিম কাকা আমাদের গাছগুলোতে কিছু না কিছু করেছে, কিন্তু কেন? সেলিম কাকা, আপনি আমাদের ফসল নষ্ট করেছেন। আমি আমি কি আমি কিচ্ছু করিনি। সানি কাকা, আপনি আমাদের চাষ দেখে হিংসে করতেন। আমরা জানি কাকা, আমাদের ক্ষেতে সবজি চাষ খুব ভালো হয়ে উঠেছে, কিন্তু আপনি যদি এমন করে আমাদের ফসল নষ্ট করেন তবে আমরা আর কিছু করতে পারবো না। আমি কিছু করিনি, আমাকে যেতে দাও, আমি আর আসবো না। মনে থাকে যেন, আপনাকে যেন ক্ষেতের আশপাশেও না দেখি। ঠিক আছে। বাবা, ও বাবা, বাবা দেখে যাও, কে আমাদের এই সর্বনাশ করলো বাবা। বাবা, আমাদের সব ফসলই তো শেষ, কে এমন করেছে? বাবা, সব সবজি তো নষ্ট হয়ে গেছে, এখন আমরা কি করব? এ কি হলো? কেন এমন হলো? বাবা, এটা সেলিম কাকা করেছে, সে আমাদের ফসল নষ্ট করেছে। গতকাল ফসল নষ্ট করা নিয়ে তার সাথে আমাদের তর্ক হয়েছিল। বাবা, সেলিম কাকা আসছিল আমাদের গাছের পাশে, আর এখন দেখো, দেখো কি করেছে। এত বড় অন্যায় সে করেছে? কেন এমন করেছে? আমাদের সবার খাওয়ার অধিকার নেই নাকি? বাবা, আমরাও চুপ থাকবো না, আমরা সেলিম কাকাকে শিক্ষা দেব, আমাদের ফসলের ক্ষতি করতে দেব না। হ্যাঁ বাবা, এমন শিক্ষা দেব যে সে যেন আর কোনোদিন এসব করতে না পারে। হ্যাঁ, আমি জানি কিভাবে সঠিকভাবে প্রতিকার পেতে হয়। এইভাবে প্রমাণ ছাড়া তো কিছুই হয় না, সবকিছু কৌশলে করতে হবে। কিন্তু আমাদের ফসল, এখন তো আবার চাষও করতে পারবো না, ঘরে কোনো বীজও নেই, আমাদের অনেক লোকসান হয়ে গেল বাবা। চিন্তা করিস না মেজো, আমরা আবার চাষ করব, যারা বাধা দিচ্ছে তাদের আমরা সফল হয়ে দেখিয়ে দেব।
এই ব্যাংকে কিছু টাকা আছে, আশা করি এতে মোটামুটি বীজ কেনা হয়ে যাবে। বুবু, এতগুলো টাকা তুই কোথায় পেলি? সবজি বিক্রি করে কিছু টাকা আলাদা করে রেখে দিয়েছিলাম, যেন প্রয়োজনে কাজে লাগাতে পারি। তোমার বুদ্ধির জবাব নেই বুবু। এখন আমাদের খামার তো অনেক বড় হয়ে গেছে, সবাই দেখুক, আমরা কোনো দিন থামবো না। হ্যাঁ বাবা, আমরা শুধু নিজের জন্য নয়, সবার জন্যই ফসল চাষ করব। আমাদের খামার একদিন অনেক বড় হবে। সব ঠিক আছে, কিন্তু সেলিম কাকা আবার আমাদের ফসল নষ্ট করতে আসবে। এবার সেই সুযোগ আর দেব না। কালকে তো আবার ফসল কাটার সময়, আজ রাতে নিশ্চয়ই সেলিম আবার ফসল নষ্ট করতে আসবে, সেটা আমি জানি। নজর তো রাখতেই হবে বাবা। আমি গ্রামের কিছু লোকজনদের খবর দিয়ে রাখি, বুঝলি? সন্ধ্যা হলেই ঘরের পেছনে লুকিয়ে থাকবো আমরা। আচ্ছা, তাহলে তাড়াতাড়ি যাও। এখন সময় এসেছে, সবাই চুপ থাকো। এবারই শেষ কাকা। সেলিম, এবার তুমি আমাদের ফসল নষ্ট করার জন্য চড়া মূল্য দিতে হবে তোমাকে। আমরা জানি তুমি কিভাবে আমাদের ক্ষতি করছো, এখন সব প্রমাণ আমাদের হাতে, আর তুমি আর এক পাও বাড়াবে না। এবার তুমি বুঝলে বুঝলে সেলিম কাকা, আমরা তো তোমার অত্যাচার সহ্য করব না। এবার আমাদের ফসলের জন্য কিছু করতেই হবে। বাবা, এখন দেখো বাবা, দেখো, আমাদের খামার নতুন জীবন ফিরে পেয়েছে। হ্যাঁ, আমরা আর কোনো দিন থামবো না। এখন আমরা নিজেদের খামার গড়ে তোলার পথে আছি। আমাদের খামার একদিন অনেক বড় হয়ে উঠবে, আর এখন আমাদের ফসল বিক্রি করতে হবে, যেন আরো বেশি বীজ কিনতে পারি। দেখো দেখো, এবার আমাদের সাফল্য দেখো, আমাদের পরিশ্রমের ফল পেয়েছি আমরা। হ্যাঁ, অনেক কিছুই অর্জন করতে হবে। এটা শুধু আমাদের জন্য নয়, গ্রামের জন্যেও। আমাদের খামার একদিন অনেক বড় হবে। পটলা, এই পটলা, কোথায় গেলি রে? সেই কখন থেকে রুমালি রুটি আর মাংসের তরকারি আনতে বলেছি, এখনো তো আনলি না রে। এই পটলা। এই যে কর্তা, এই যে কর্তা, খাবার চলে এসেছে। বাহ, মাংসের ঝোলটা তো দারুণ দেখতে হয়েছে, একদম লোভনীয়। তাজা তাজা মশলা বাইটা করছি কর্তা। তাজা মশলা ছাড়া তরকারি না করলে আমি কি সেটা খাবো নাকি রে? ভাইজান, কিরে, কিছু বলবি নাকি? হ্যাঁ, কারবারের কিছু জরুরি জিনিসপত্র কেনার জন্য টাকার প্রয়োজন। এখন তো কারবারে কোনো টাকা নেই, আবার বেচাকেনা হলে সেখান থেকে নিস, যা। ভাইজান, খাবারগুলো কি বাড়ি থেকে আনা হয়েছে? না, এখানেই মাংস কিনে রান্না করা হয়েছে। কেন? ভাইজান, মাংস কি ব্যবসার টাকা দিয়ে কেনা? হ্যাঁ, তা না হলে কোথায় পাবো? কিন্তু ভাইজান, ব্যবসার টাকা দিয়ে এভাবে নিজের খাবার কিনে খাওয়াটা কি ঠিক হচ্ছে? ব্যবসার টাকা ব্যবসাতেই লাগানো উচিত। মানে কি বলতে চাচ্ছিস? ব্যবসায়ের টাকা নিজের প্রয়োজনে খরচ করাটা ঠিক হচ্ছে না ভাইজান। কি বললি? আমাকে ঠিক বেঠিক শিখাচ্ছিস? ব্যবসার ব্যাপারে তুই বেশি জানিস না আমি বেশি জানি? কতদিন হলো তুই ব্যবসা করছিস? ভাইজান, আমি বেশি দিন ব্যবসায় না বসলেও এইটুকু বুঝি যে ব্যবসার টাকা নিজের প্রয়োজনে খরচ করা ঠিক না। ব্যবসা থেকে যে আয় হবে সেই টাকা নিজের প্রয়োজনে লাগানো যায়। হয়েছে হয়েছে,
আমাকে আর জ্ঞান দিতে হবে না। দাঁড়া, মাকে বলবো আমি তুই কত বড় জ্ঞানী হয়ে গেছিস। মাও দেখুক সেটা, তাই না? মা, মন্টি এমন করলে আমার আর কারবারে বসা সম্ভব হবে না। ও আমার সব কাজে খবরদারি করে। না মা, আমি শুধু বলেছিলাম যে কারবারের টাকা নিজ প্রয়োজনে খরচ করা ঠিক না। ভাইজান তাতেই আমার উপর রেগে গেল। আমি মা। মন্টি, তুই থাম। মিন্টু তোর চাইতে বড়, তুই নিশ্চয়ই ওর চাইতে বেশি বুঝিস না, তাই না? মা, আমি তো কেবল। কাল থেকে তোর আর কারবারে যাবার দরকার নেই, সবকিছু মিন্টুই সামলাবে। তুই ঘরের কাজকর্মে সাহায্য করিস। মা, তুমি আমার কথা বিশ্বাস করছো না কেন? আমি যা বলেছি তাই হবে। কাল থেকে তুই আর কারবারে বসবি না, এটাই আমার শেষ কথা। ছোড়ো সাহেব। আরে গনি চাচা যে। ছোড়ো সাহেব, আপনি যে সারের কথা কইছিলেন সেটা নিয়ে আইছি। তাই নাকি গনি চাচা? আপনাকে অনেক অনেক ধন্যবাদ গনি চাচা। ছোড়ো সাহেব, আপনি আর কারবারে বসতেছেন না? না গনি চাচা। এইটা কেমন কথা ছোট চাচা? আপনার তো ব্যবসায়িক জ্ঞান অসাধারণ। ওসব কথা থাক চাচা, সবাইকে দিয়ে সবকিছু হয় না। আমার ব্যবসায়িক জ্ঞান বেশি থাকলেও আমাকে দিয়ে ওসব কাজ হবে না। কিন্তু ছোট সাহেব, আমার মনে হয় আপনি ব্যবসায় লাইগা থাকলে অনেক ভালো করতেন। আমার ওসব আফসোস নেই চাচা। এই যে দেখুন, আমি কত সুখে আছি, চাষবাসের কাজ করছি। আজকেও কি সুন্দর কটা ঝিঙে তুললাম। নিজের ফলানো সবজি খাওয়ার মজাই আলাদা চাচা। সে ঠিক আছে ছোট সাহেব, কিন্তু থাক চাচা, ওসব কথা বাদ দিন না। আচ্ছা, আপনি ভালো পটলের বীজ আমার জন্য নিয়ে আসবেন, কেমন? আচ্ছা ছোট সাহেব, আমি নিয়ে আসমনি। এত বড় ঘরের পোলা আপনি নিজে চাষবাস করতেছেন, কেমন যেন দেখে আশ্চর্য মনে হয়। আমার চাষবাস করতে খুবই ভালো লাগে চাচা। আর একটা জিনিস চাষ করতে আমার খুব ইচ্ছে করে, জানি না পারবো কিনা। কি সেইটা ছোট সাহেব? তরমুজ। তরমুজ? হ্যাঁ, তরমুজ হচ্ছে আমার সবচাইতে পছন্দের ফল। গরমকালে আমি ফলটার জন্যই অপেক্ষা করে থাকি, এই তরমুজের জন্য। আমার ধারণা আপনি তরমুজের চাষ বেশ ভালোই করতে পারবেন ছোট সাহেব। আমারও তাই মনে হয়। মিনু ভাবি। আরে আমির সাহেব যে, আসুন আসুন, বসুন। তা কেমন আছেন ভাবি? এই তো কোনো রকম আসি ভাই। এই বয়সে আর কত ভালো থাকা যায়। মনটিকে দেখলাম চাষবাসের কাজ করতেছে। পোলাটা আপনার শেষ পর্যন্ত চাষি হইয়া গেল ভাবি। ওর কথা আর বলবেন না, এই ছেলেটা ছোটবেলা থেকে একটু অদ্ভুত ধরনের। মনটিরে কারবারে বসাইতেছেন না কেন ভাবি, কম তো? বসিয়েছিলাম ভাই, বলছিলাম মিন্টু একা একা কাজ কারবার দেখাশোনা করতে পারে না, তুই ওকে একটু সাহায্য কর। কিন্তু কি হলো জানেন ভাই, মিন্টুর সাথে ঝামেলা করে বসলো। ঝামেলা কইরা বসলো? মনটিরে তো আমার মনে হয় না ঝামেলার পোলা। আর বলবেন না ভাই, আমার ছেলে, আমি জানি ও কেমন। এই ছেলেটাকে নিয়ে আমি আর পারি না বাপু। সেই ছোটবেলা থেকেই কিছু না কিছু নিয়ে মিন্টুর সাথে তার ঝামেলা লেগেই থাকে। মিন্টুর খেলনা ছিনিয়ে নিত, খেলার মধ্যে মিন্টুর সাথে মারামারি করত। সে মিন্টুকে কেন যেন সহ্যই করতে পারে না। পিঠাপিঠি ভাইগুর মধ্যে একটু আধটু হয়। তা হয়, কিন্তু এদের রেশারেশি আমি কিছুতেই সমাধান করতে পারছি না। যাকগে ভাই, আপনার কি খবর সেটাই বলুন। আমার নিজের কোনো খবর নাই, তবে অন্য একটা খবর নিয়ে আইছি আমি। কি খবর ভাই সাহেব? ভাটিয়া বাড়ির জমিদার খান বাহাদুর হাসান রেজার নাম শুনছেন নাকি? হ্যাঁ অবশ্যই, তার নাম কে না শুনেছে বলুন।
তার একমাত্র মাইয়া রূপালীর জন্য পাত্র খুঁজতাছে। তার কোনো কিছুর প্রয়োজন নাই, শুধু একটা সৎ উন্নত মন মানসিকতার ও ভালো পরিবারের পাত্র দরকার। আচ্ছা বেশ, তবে এসব কথা আপনি আমাকে বলছেন কেন? বলতাছি এই জন্যই, আপনার পোলাগর আমি ছোটবেলার থেকে দেখছি। অগর মতো ভালো পোলা আমি খুব কম দেখছি। আপনি কিন্তু আপনার পোলাগুলাই গিয়া এই সম্বন্ধটা দেখতে পারেন। কি বলছেন? উনি জমিদার মানুষ, উনি কেন আমাদের মতো ব্যবসায়ী পরিবারের সাথে সম্বন্ধ করতে যাবেন? কারণ আপনারা নামি ব্যবসায়ী পরিবার, তাই। আর আপনার পোলা সৎ উন্নত মানের মন মানসিকতা, আমার এটাই তো মনে হয়। তা ঠিক আছে, মন্টির ব্যাপারে আমি ঠিকমতো কিছু বুঝতে পারছি না, তবে মিন্টু ভালো ছেলে এইটা আমি জানি। আচ্ছা ঠিক আছে, তাইলে না হয় মিন্টুর জন্য এই সম্বন্ধটা আগানোর চিন্তা করেন। ভাইবা দেখেন, জমিদারের বিষয় সম্পত্তির একমাত্র উত্তরাধিকার কিন্তু ওই মাইয়া রূপালী। রাজকন্যা এবং রাজত্ব দুইটাই পাইয়া যাবেন। সে ঠিক আছে, কিন্তু কিন্তু না, আপনি তো জানেন জমিদার বাড়িতে আমার যাতায়াত আছে, জমিদারের লগে আমার একটা ভালো সম্পর্ক আছে। আপনি যদি কন, তাইলে আপনার পোলার কথাটা আমি জমিদাররে কইতে পারি। জমিদার আবার রেগে যাবেন না তো? না না, উনি জমিদার হইলেও একজন মাটির মানুষ। দেখতেছেন না, মেয়ের জন্য অসাধারণ এক পাত্র খুঁজতাছেন উনি। উনার মাইয়াও নিশ্চয়ই উনার মতোই হইব। ঠিক আছে, আপনি কথা বলুন। যাক, খুব খুশি হইলাম। আমি তাইলে আইজ উঠি, আমি আপনারে খবর জানাই দিব, কেমন? আচ্ছা ঠিক আছে। গাছগুলোতে পানি দেই, এর চারপাশে বেড়া দিয়ে দেব, যাতে গরু ছাগল ঢুকে চারা নষ্ট করতে না পারে। ছোট সাহেব। আরে গনি চাচা যে। ছোট সাহেব, এই যে আপনার জন্য এইগুলা নিয়ে আইছি। কি আছে এখানে গনি চাচা? তরমুজের বীজ। তরমুজের বীজ? আপনাকে অনেক অনেক ধন্যবাদ চাচা। বাহ, আপনার এই খেতে তো সুন্দর শাক হইছে। এ কি, আমার সব শাক যে নষ্ট হয়ে গেল। মিন্টু বাবাজির কাজকর্ম আমি বুঝতে পারি না, সেই ছোটবেলা থেকেই দেখতাছি। সব দোষ আপনার ওপর চাপাই দিত, আপনার খেলনা নষ্ট করে দিত, এরপর আপনার খেলনা সিনাই নিয়ে বলতো এটা তার। মারামারি সেই শুরু করত, এরপর আপনার ওপর দোষ চাপাইতো। আর বেগম সাহেবাও সব সময় উনার পক্ষ নিত। চাচা বাদ দিন, ওসব ছোটবেলার কথা বাদ দিন। ওসব কি আর মনে রাখতে আছে নাকি? বাদ দিতে চাইলেও দেওয়া যায় না ছোট সাহেব। আজকে কি করলো দেখেন না, ঘোড়া দিয়ে আপনার ক্ষেতটা মারাইয়া দিল। এসবের কোনো মানে হয় না ছোট সাহেব, এসবের কোনো মানে হয় না। থাক না চাচা, আমার কোনো সমস্যা নেই। সমস্যা নাই? কি বলতাছেন ছোট সাহেব? হ্যাঁ চাচা, আমার এইসব গাছ মারিয়ে দিয়েছে তো কি হয়েছে? আপনি দেখবেন এইখানে আমি তরমুজের বীজ বুনে দেব। এতদিন তো সবজি চাষ করেছি, এবার ফল চাষ করব। আপনি যে কোনো কিছুর চাষই ভালো মতো করতে পারবেন। গাছের প্রতি আপনার অনেক ভালোবাসা, কিন্তু এইভাবে ক্ষতি করতে থাকলে সে চাষ তো আর সম্ভব হইব না। কিচ্ছু হবে না চাচা, কয়দিন আর কয়দিন আমার সাথে এমন করবে বলুন? একদিন, দুদিন, একদিন না একদিন ও ঠিকই বুঝে যাবে, ওর থামতেই হবে। মিন্টু, আমার সাথে তোকে এক জায়গায় যেতে হবে, চল তো। কোথায় যাব মা? গেলেই দেখবি, চল। আমাকে জমিদার বাড়িতে কেন নিয়ে এলে? আগে ভেতরে চল যাই, তারপর দেখবি কেন এসেছি। আপনারা কাকে চাচ্ছেন? আমরা জমিদার সাহেবের কাছে একটা দরকারে এসেছি। আমির সাহেব আমাদের পারিবারিক বন্ধু, তিনি জমিদারের সাথে আমাদের দেখা করার ব্যবস্থা করে রাখবেন বলেছিলেন।
ও আচ্ছা, আপনারা? হ্যাঁ, আপনাদের কথা আমির সাহেব বলেছেন। আসুন আসুন, ভেতরে আসুন। আপনারা আসুন, আমি হুজুরকে খবর দিচ্ছি। বসুন বসুন বসুন। জমিদার সাহেব, আমির সাহেব নিশ্চয়ই আমাদের কথা বলেছেন আপনাকে। হ্যাঁ হ্যাঁ, পাত্র হিসেবে আপনার দুজন ছেলের কথা বলেছেন, মিন্টু আর মন্টি, তাই তো? সি জমিদার সাহেব, আপনি আপনার একমাত্র মেয়েকে সৎপাত্রস্থ করবেন বলে ঠিক করেছেন আমি শুনেছি। আর আমার ছেলে মিন্টু আপনার মেয়ের জন্য যোগ্য জামাতা হবে, এ আমার বিশ্বাস আছে। কি করে আপনার ছেলে? আমাদের পারিবারিক ব্যবসা দেখাশোনা করছে। আর আপনার অন্য ছেলে মন্টি, সে কি করে? ওই তেমন কিছু করে না, টুকটাক কৃষি কাজ করে আর কি। তা সেই ছেলেকে আপনি আমার মেয়ের যোগ্য পাত্র হিসেবে মনে করছেন না কেন? না মানে, আসলে যাই হোক, আমার কিছু কথা বলার আছে। সেটা হলো, আমার মেয়ে আমার সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী, কিন্তু ওর একটু সমস্যা আছে। জি, কেমন সমস্যা? ও চোখে দেখতে পারে না, অন্ধ। কি বলছেন? হ্যাঁ, তাতে যদি আপনাদের কোনো আপত্তি না থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। এই সম্বন্ধের ব্যাপারে আগানো যাক। জমিদার সাহেব, তাহলে উঠি আমরা। আমার মনে হয়। মা, একটু বসো। জমিদার সাহেব, আমি আপনার মেয়েকে বিয়ে করতে রাজি আছি। তুমি সত্যি জেনে শুনে আমার মেয়ে রূপালীকে বিয়ে করতে চাইছো তো? জি জমিদার সাহেব। কিন্তু বাবা। কোনো কিন্তু নয় মা, এই বিয়েতে আমি রাজি। তুই বিয়েতে রাজি হলি কেন বাবা? তুই কি কিছু ভেবে রাজি হয়েছিস? মেয়েটা অন্ধ, তুই জেনে শুনে একটা অন্ধ মেয়েকে বিয়ে করতে চাস? সে অন্ধ তাতে কি হয়েছে মা? এখানে তো তার দোষ নেই, আমি রূপালীকেই বিয়ে করব। তোর যা খুশি তুই তাই কর। আহ, আমার বোকা মা, তুমি বুঝতে পারছো না? অন্ধ হোক, খোড়া হোক, যা ইচ্ছে তাই হোক, জমিদারের অনেক সম্পত্তি। এই বিপুল সম্পত্তি তো কিছুতেই হাতছাড়া করা যাবে না। একবার অত্যাচার শুরু করলে যে কেউ নিজের থেকেই চলে যাবে, রূপালীও যাবে, আর চলে যাবে মন্টি। আমিও দেখব মন্টি, তুই কতদিন এ বাড়িতে থাকতে পারিস। তোকে একবার তাড়াতে পারলেই মাকে পটিয়ে পটিয়ে সমস্ত সম্পত্তির মালিক হব রে। আর জমিদারের জামাতা হিসেবে বিপুল সম্পত্তি তো আমার থাকছেই রে। আহ আহ আহ। কি ব্যাপারে? জমিদার হুজুর তার ভাবি জামাতার বাড়িতে এই ফলগুলো পাঠিয়েছেন। তাই নাকি? বেশ বেশ, যাও যাও, ভেতরে যাও। আমার কাজের লোক তোমার ফলগুলো রাখার জায়গা দেখিয়ে দেবে। যাও, ভেতরে যাও। যত যাই বলো মা, জমিদার সাহেব যতই ফল পাঠাক না কেন, গরমকালে তরমুজের মতো সুস্বাদু ফল আর হয় না কিন্তু। তা ঠিক বলেছিস। জমিদার বাবুর দরা সাত কতগুলো ফল পাঠিয়ে দিল। তবে বাবা, তুই কি সত্যিই মেয়েটাকে বিয়ে করতে চাস? হ্যাঁ মা, আমি সত্যিই রূপালীকে বিয়ে করতে চাই। কিন্তু বাবা। এ নিয়ে তো একবার কথা বলা হয়ে গেছে, আর কোনো কথা বলতে চাই না আমি। মা, একটা সুখবর শুনলাম, ভাইজানের নাকি বিয়ে ঠিক হয়েছে, তাও নাকি আবার জমিদার কন্যার সাথে। হ্যাঁ, ঠিকই শুনেছিস। খুব খুশি হয়েছি মা, খুব খুশি হয়েছি। মা, তোমরা তরমুজ খাচ্ছ? এত তরমুজ কোথায় পেলে? জমিদার বাড়ি থেকে পাঠানো হয়েছে। আয় বাবা, বস। ওকে ডাকছো কেন মা? জমিদার বাড়ির তরমুজ খাওয়ার যোগ্যতা কি ওর আছে নাকি? ও তো করে চাষা ভুষার কাজ। আমার ভাই চাষি, এটা বলতেও আমার লজ্জা লাগে।
এভাবে বলছো কেন ভাইজান? ইস, আবার ভাইজান ডাকছে। তোর মুখের ভাইজান শব্দটা শুনলে আমার লজ্জা লাগে। আমি হচ্ছি জমিদার বাড়ির ভাবি জামাতা। যদিও বউ অন্ধ, তাতে কি, জমিদারের জামাতা তো আমি। আর আমার ভাই সে কিনা চাষা ভূষা। ছি ভাইজান, আমার চাষবাস করতে ভালো লাগে, তাই আমি। তোকে দিয়ে এর চাইতে ভালো কিচ্ছুটি হবে না রে। এই তরমুজ তো তোকে আমি দেবই না। খেতে না পারলে প্রয়োজনে ফেলে দেব, তবুও তোকে দেব না। এসব অপমান আমার প্রাপ্য নয় ভাইজান। এ কি, কে এই কাজ করলো? নিশ্চয়ই মিন্টু ভাই এমন করেছে। আমার শখের তরমুজের চারা সব উপড়ে ফেললো। হে সৃষ্টিকর্তা, তুমি এর বিচার করো, তুমি এর বিচার করো। তোর ভাইকে এভাবে অপমান করলি কেন মিন্টু? আচ্ছা, এখন ছেলের অপমান খুব গায়ে লাগছে, তাই না? দিনের পর দিন তুমিও তো কম অপমান করনি। চাষার আবার মান অপমান। উহ, পেট ভরে তরমুজ খেয়ে ফেলেছি, আর খেতে ইচ্ছে করছে না। যাই তো, খেতে গিয়ে দেখি চাষাটা কি করছে। কিরে চাষা, এভাবে বসে আছিস কেন? তরমুজ খুঁজছিস বুঝি? নে, তোকে তরমুজের বীজ দিলাম। আর এই নে তোর তরমুজ ক্ষেতের জন্য পানি দিলাম। এই নে, এখন থেকে তোর ক্ষেতে তুই বড় বড় তরমুজ গাছ দেখবি। ইস, যে মেয়েটার সাথে ভাইজানের বিয়ে হচ্ছে তার জন্য খুবই মায়া হচ্ছে। না জানি মেয়েটাকে কত কিছু সহ্য করতে হবে। হে বিধাতা, তুমি মেয়েটার কপালে ভালো কিছু রেখো বিধাতা। আর তুই খেতে এত কষ্ট করে চাষ করছিস, না, তোকে কিছু তরমুজ দেওয়া দরকার। এই নে। এ কি, এসব এসব কি হচ্ছে? অবশেষে আমি পেয়ে গেলাম আমার ভাবি জামাতাকে। জমিদার সাহেব, আমি তো আপনার ভাবি জামাতা। না, তুমি না, আমি মন্টির কথা বলছি। মন্টি হবে আমার মেয়ের জামাই। মানে কি বলছেন আপনি? আমার সম্পদের জন্য অনেকেই আমার মেয়েকে বিয়ে করতে চায়। আমি একজন সত্যিকারের সৎ, দরদি এবং আদর্শ ছেলে খুঁজছিলাম আমার মেয়ের জন্য। তাই আমি এক সন্ন্যাসীর শরণাপন্ন হই। সন্ন্যাসী আমাকে এই জাদুর তরমুজগুলো দিয়েছিল। এই তরমুজের বিচি থেকে গজানো গাছ যার জন্য নিরাপদ ঘর তৈরি করবে, সেই হবে আমার হবু জামাতা। সন্ন্যাসী এই কথাই আমাকে বলেছিল। তার মানে এতগুলো তরমুজ খাওয়ার পরেও তরমুজের বীজ থেকে তোমার জন্য অন্য কোনো গাছ হয়নি। ঘর তো দূরের কথা, কিন্তু মন্টির জন্য তরমুজের ঘর তৈরি হয়েছে। সুতরাং মন্টির সাথে আমি আমার মেয়েকে বিয়ে দেব। আরে যান যান, আপনার ওই অন্ধ মেয়েকে কে বিয়ে করবে? আমি তো আপনার মেয়েকে বিয়ে করতে চেয়েছিলাম আপনার সম্পত্তির জন্য। লাগবে না, আমার লাগবে না অমন অন্ধ বউ। এই যে আমার মেয়ে রূপালী, দেখতেই পাচ্ছ, রূপালী কিন্তু অন্ধ নয়। আমি পাত্রদের পরীক্ষা করার জন্য এই কথাটা বলতাম। কি? তার মানে আমি এই তরমুজের ঘর নষ্ট করে দেব? মন্টি, আমার হাতেই আজ তোর দফা রফা হবে রে। এই ঘর তোকে বাঁচাতে পারবে না। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। তোমাকে কেউ বাঁচাতে পারবে না, তোমার শাস্তি হওয়া উচিত। বাবা মন্টি, আমার মেয়েকে বিয়ে করতে তোমার কোনো আপত্তি নেই তো? জমিদার সাহেব, মা যদি রাজি থাকে তাহলে আমি অবশ্যই রূপালীকে বিয়ে করব। আমি অবশ্যই রাজি বাবা। এই জন্যই তো আমি জমিদার সাহেবকে ডেকে এনেছি। আমি শুরুতেই বুঝতে পেরেছিলাম মিন্টু লোভ করছে। আমি যতই খারাপ হই না কেন, মিন্টুর লোভের জন্য আমি একটা মেয়ের ক্ষতি করতে পারি না। আমি বুঝতে পেরেছি। এতদিন তোর সাথে আমি অনেক অবিচার করেছি। তুই আমায় ক্ষমা করে দিস বাবা। না মা, তুমি মাপ চাইছো কেন?
মা সন্তানকে আদেশ করবে? সন্তানের কাছে ক্ষমা চাওয়া মানায় না।